বিভ্রান্তকারীরা সুযোগ পেলে ক্ষতি হবে জনগণের, বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের দিলেন নতুন ঘর। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, দেখতে পাচ্ছে না বিরোধীরা, মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত গ্যাস সংকট সমাধান হবে আশা। মৌলভীবাজার সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশির। চুয়াডাঙ্গায় বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি। উড়াল সেতুতে বিকল হয় ট্রাক, মেরামতের সময় পেছন থেকে আরেক ট্রাকের ধাক্কা। বগুড়ায় বাবা ছেলে সহ নিহত ৩। বাগেরহাটে সড়কে ঝরল আরও একজনের প্রাণ। এবং রাশিয়ায় দালালের খপ্পরে পড়ে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনের কারাগারে বন্দী। দেশে ফেরাতে সরকারের কাছে আকুতি পরিবারের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। দেশের উন্নয়নে শান্তি শৃঙ্খলায় জোর দেন সরকার প্রধান। জ্বালানি খাত নিয়ে যারা বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মিজানুর রহমানের ক্যামেরায় ইমরুল হাসানের রিপোর্ট। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চট্টগ্রামের বাহারছড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন নতুন ঘরের চাবি। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেন আর্থিক অনুদান। যোগ দেন সমুদ্র সৈকতের তীরে বিএনপি আয়োজিত সমাবেশে। বক্তব্যে দেশ নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের 16 তারিখ থেকে 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব এবং আগামী 4 বছর ধরে এটি চলবে। দেশি বিদেশি বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলার জোর দেন সরকার প্রধান। বলেন, ঝগড়া ফ্যাসাদ নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে, এই বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমাদেরকে। যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়, কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দিয়ে যে সংকট তৈরি করা হয়েছিল, তা সমাধানে সময় লাগবে। কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। জীবনমান ও ভাগ্য পরিবর্তনে জনগণকে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, পুনর্বাসন আর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এভারেস্ট সফর। বিএনপি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বললেন, উপকূলীয় অঞ্চল হবে অর্থনৈতিক হাব। তাই এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, স্থায়ী সমাধান এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ উদ্যোগের কথা জানালেন সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। সম্ভাবনার নতুন দিগন্ত কক্সবাজারের মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো।
ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে সেটি সরজমিনে দেখতে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন সরকার প্রধান। পরে ভবনের বাইরে নিমের চারা রোপণ করেন তারেক রহমান। এরপর 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান। এরপর প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। একই এলাকায় প্রস্তাবিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থানও দেখানো হয় সরকার প্রধানকে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনায় জোর দেন প্রধানমন্ত্রী। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইমানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয় বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে তারাই কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকব। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু একই সাথে এখানে যেটা অধিকাংশ মানুষ এটা হচ্ছে ইসলাম ধর্ম। এখানে ইসলাম ধর্ম হিসাবেই এটা আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশটাকে ইনশাল্লাহ। তো এখন আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুরকে সালাম দিতে আসা এবং দোয়া নিতে আসা। এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারীতে আছেন শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, প্রধানমন্ত্রীর জন্য হাজারো নারী পুরুষ কিন্তু মুখে আছে প্রধানমন্ত্রী একটু দেখার জন্য, কারণ তারা বিভিন্ন মোবাইলে বা টিভিতে দেখেছে। এখন সামনাসামনি দেখার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছে এবং দুপুর থেকে নগরীর শহর যে উত্তর এবং দক্ষিণে যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এসেছেন। এই মুহূর্তে কিন্তু সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য শোনানো হচ্ছে এবং তারা নীরবে সেই বক্তব্যটি শুনছেন। আমরা যেটি বলতে পারি এই মুহূর্তে তারেক রহমান যে হাটহাজারীর যে বড় মাদ্রাসা রয়েছে সেখানে এসেছেন এবং সেখানে আল্লামা আহমদ শফির যে কবর রয়েছে সেটি জিয়ারত করবেন। সেটি জিয়ারত করে ডাকবাংলোয় এসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। তারপর কিন্তু এই মাঠে চট্টগ্রামের হাটহাজারী মাঠে কিন্তু এসে তিনি বক্তব্য রাখবেন। এখানে হাজারো নেতাকর্মী পুরো কানায় কানায় মাঠ পূর্ণ হয়েছে এবং সবাই অধীর আগ্রহে আছেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের রাজনীতি অর্থাৎ বাংলাদেশের রাজনীতি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই চট্টগ্রাম, কারণ চট্টগ্রামের 16টি আসনের মধ্যে গতবার 14টি আসন তারা পেয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু সব কিছু মিলিয়ে চট্টগ্রামের গুরুত্ব সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছেও ছিল। তো এবার যে প্রধানমন্ত্রী আসছেন মূলত বন্যা দুর্গতদের মাঝে চট্টগ্রামের এই হাটহাজারীতে 30টি চাবি হস্তান্তর করবে, তাদের জন্য পুনর্নির্মাণ ঘর করা হয়েছে। পাশাপাশি তাদেরকে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী এবং নেতাকর্মীর সাথে তিনি বসবেন। এরপরে কিন্তু চট্টগ্রামে যে রেডিসন ব্লু রয়েছে সেখানে উত্তর, দক্ষিণ এবং মহানগরের নেতাকর্মীদের সমন্বয় সভা করবেন। তো এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে প্রধানমন্ত্রী কখন আসবেন। হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী এই সমাবেশের স্থল ঢুকতে পারেন এবং ইতিমধ্যে কিন্তু দূর দূরান্ত যে 16 জন যে এমপি রয়েছে চট্টগ্রামে সেখান থেকে অধিকাংশরা কিন্তু মঞ্চে এসে তারা জমায়েত হয়েছেন এবং অন্যান্য নেতাকর্মীরা আসছেন। এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী যেখানে রয়েছে তার বহরে অন্ততপক্ষে 1 থেকে 2 হাজারের বেশি নেতাকর্মীরা রয়েছেন এবং এখানে সবারই একটি বক্তব্য, সেটি হচ্ছে চট্টগ্রামের উন্নয়নে, উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম এবং মহানগরের উন্নয়নে প্রধানমন্ত্রী কী সুখবর দিচ্ছেন, বড় ধরনের কী সুখবর পাবেন সেটি ইতিমধ্যে বেশ কয়েকটি যে বেড়িবাঁধ সহ সড়ক সহ বিভিন্ন লবণের মাঠ সহ বিভিন্ন সুখবর তিনি দিয়েছেন। এখান থেকে হয়তো বড় ধরনের আরেকটি সুখবর তিনি দিবেন, সেটি
প্রধানমন্ত্রীর অপেক্ষায় কিন্তু বসে আছে সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে চট্টগ্রামের হাটহাজারী মাঠ থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের হাটহাজারী থেকে। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, কিন্তু দেখতে পাচ্ছে না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যাসিস্টের সুরে কথা বলছে বিরোধী দল। এ সময় গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই প্রোগ্রামে মাননীয় মন্ত্রী স্যার সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে রংপুর অঞ্চলের 25 জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে হস্তান্তর করা হয় 25টি চা ঘর। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল। কিভাবে দুর্নীতিটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন। প্রাক্তন খেলোয়াড় তাদের সব দুস্থ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে এবারে সাধারণ মানুষের জন্য কাজ করা, এই কাজটা তিনি শুরু করেছেন। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বাংলা সময় আরও থাকছে। সড়ক জুড়ে কাঁদা পানি, বেহাল সিলেটের জৈন্তাপুরের 3 কিলোমিটার সড়ক, চলাচলে চরম ভোগান্তি। শিক্ষা প্রতিষ্ঠানে কমছে উপস্থিতি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। দেশের জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় হাসপাতাল পরিদর্শন সহ রোগীদের খোঁজ খবর নেন মন্ত্রী। প্রতিদিনের মতো রোগীদের সেবায় ব্যস্ত সময় পার করছিলেন হাসপাতালের কর্মীরা। হঠাৎ আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। রোববার সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘর থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে যান জেলা শহরের জেনারেল হাসপাতালে। সেবা কার্যক্রম ও পরিবেশ দেখে খুশি মন্ত্রী। এই সময় জনবল সংকটে সেবা ব্যাহত হওয়ার চিত্র দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেন। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস সেন্টার চালুর ঘোষণা দেন। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি। শুধু যাচ্ছি না, অলরেডি আমরা পাস করে ফেলেছি, ম্যান পাওয়ারও আমরা অ্যাপ্রুভ করে ফেলেছি, ডাক্তার সহ। এখন শুধু ইনপুট করব, 2 মাসের ভিতরে চালু করব আপনাদের কাছে এসে। 50 শয্যা। আর জেলা সদর হাসপাতালে এই যে এটা হবে 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিস সেন্টার। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকা কার্যক্রম এবং খাবারের মান নিয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিমের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে ভেস্তে গেছে সেই চেষ্টা। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশির। তিনি চোরাকারবারি দলের সঙ্গে ছিলেন বলে জানিয়েছে বিজিবি। রোববার ভোররাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেতিরি সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির বাধার মুখে শূন্য রেখা থেকে ভারতের প্রায় 40 গজ অভ্যন্তরে অবস্থান নেয় 2 নারী ও 1 পুরুষ। পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে পরে তাদের ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তার জোরদার করে বিজিবি। সতর্ক টহলে দেখা যায় বাহিনীর সদস্যদের। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের প্রায় 500 গজ অভ্যন্তরে মাগরুলি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি।
বিজিবি জানায় রোববার ভোরে ভারতে প্রবেশ করে কয়েকজন চোরা কারবারি। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুলাউড়ার মুরাইছড়া বস্তি এলাকার বাসিন্দা তারা মিয়া। তবে পালিয়ে যান দলের অন্য সদস্যরা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। তারিফ রহমান, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। গান ও নাচের তালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের মনজ্ঞ পরিবেশনা, নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় সহায়তা কামনা। বগুড়ায় উড়াল সেতুতে উঠতেই বিকল হয় ট্রাক। মেরামতের সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাণ যায় বাবা ছেলে সহ 3 জনের। এ সময় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ছেলে সহ 3 জনের। স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা থেকে গোখাদ্য নিয়ে জয়পুরহাটে যাচ্ছিল একটি ট্রাক। বগুড়া নগরীর শহীদ জিয়াউর রহমান মেডিকেলের সামনের উড়াল সেতুতে পৌঁছলে পেছনের চাকা ফেটে অকেজো হয়ে যায়। ট্রাকটি মেরামতের সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বাবা তাপস সরকার ও ছেলে তীব্র সরকার ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত 2 জনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গাড়িটা ঠিক করেছিল, আর ওই গাড়িটা ছিল ঘুমে, ওটা আসে পেছন থেকে ধাক্কা দিয়েছে। দৌড়ে আসে দেখি আপনি 2 জন আহত হয়ে পড়েছিল। সেই 2 জনকে গাড়িতে তুলে দিয়ে মেডিকেল হাসপাতালে দেওয়া হয়েছে। সকালে তার ছেলেকে বলছে যে চাকাটা নিয়ে আসো। নিয়ে আসার পরে যখন ঠিক করতে নাই এমন অবস্থায় পিছন থেকে ঘুমের কারণে নাকি পিছনে ট্রাকটা আসা মারা দেয়। একটা ট্রাক অকেজো অবস্থায় ছিল, সেটা মেরামতের কাজ চলছিল। সেই অবস্থায় পিছন থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দিয়েছে। আমরা ঘটনাস্থলে যেটা দেখি যে 2 জন স্পট ডেড। ধৈর্যের সাথে আমরা 3 জনকে রেস্কিউ করছি। দুর্ঘটনার কারণ জানতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে গাড়ি সারার জন্য মেকার ছিল, তারাও হতে পারে, তবে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে এখানে হচ্ছে কারা নিহত হয়েছে। নিহত বাবা ছেলের বাড়ি বগুড়ার শেরপুরের রামচন্দ্রপুর গ্রামে। নিহত আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। এছাড়া বরিশাল, হবিগঞ্জ, বাগেরহাট, নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের প্রাণ গেছে। সকালে ঢাকা থেকে গোখাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি সীমান্তে যাচ্ছিল। এ সময় ট্রাকটি বগুড়া নগরীর ঢাকা রংপুর মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উড়াল সেতুতে পৌঁছালে পেছনের চাকা ফেটে অকেজো হয়ে যায়। বাবা ছেলে সহ 3 জন ট্রাকটির চাকা মেরামতের সময় ঢাকার দিক থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা তাপস সরকার ও ছেলে তীব্র সরকার নিহত হয়। আহত অবস্থায় আরও 2 জনকে হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া বরিশাল, হবিগঞ্জ, বাগেরহাট, নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের প্রাণ গেছে। গাড়িটা ঠিক করেছিল, আর ওই গাড়িটা ছিল ঘুমে, ওটা আসে পেছন থেকে ধাক্কা দিয়েছে। নাটোরে ট্রেনের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পণ্যবাহী পিকআপ। তবে চালক লাফিয়ে আত্মরক্ষা করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুরে বাগাতিপাড়া মারিয়া পশ্চিম রেল ক্রসিং পার হওয়ার সময় কীটনাশক কোম্পানির একটি পিকআপ রেললাইনের উপর বিকল হয়ে যায়। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিকে দ্রুত গতিতে আসতে দেখে চালক বেলায়েত হোসেন পিকআপ থেকে লাফিয়ে দৌড় দেন। পরে ট্রেনটি পিকআপকে ধাক্কা দিয়ে প্রায় 300 মিটার দূরে টেনে নিয়ে থেমে যায়। এতে ট্রেন ও যাত্রীদের কোনো ক্ষতি না হলেও পিকআপটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খুলনা রূপসা নদীর ওপারে বেড়িবাঁধ সড়কে থাকা মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে একের পর এক চুরি হচ্ছে। প্রায় প্রতি রাতেই চুরি হচ্ছে বৈদ্যুতিক তার, মূল্যবান মোটর, বরফ কলের তার সহ বিভিন্ন যন্ত্রাংশ। ভুক্তভোগীরা জানান, গত 1 মাসে মডার্ন সি ফুড থেকে 3 দফায় প্রধান বৈদ্যুতিক তার কেটে নেয় চোর চক্র। এছাড়া হকাইস ফ্যাক্টরির স্টোরের তালা ভেঙে যন্ত্রাংশ, মেশিন রুম থেকে পিতলের সরঞ্জাম এবং মাটি খুঁড়ে বৈদ্যুতিক তার চুরি হয়। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে মডার্ন সি ফুড কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের অভিযোগ, রাতে মাদকসেবী ও উঠতি সন্ত্রাসীদের তৎপরতা বাড়ায় চলাচলও অনিরাপদ হয়ে পড়ে। চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
কিশোরগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় শনিবার সন্ধ্যার পর কটিয়াদির মাগুরা ভিটা এলাকায় বিলে টর্চ লাইটের আলোতে মাছ ধরছিলেন জাকির হোসেন। কয়েক ঘন্টা পর তার ভগ্নিপতির বাড়ির পেছনে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় জাকিরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে মাদ্রাসার প্রধান গেটের সামনে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দুপাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 9ম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন আলী কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন। কিশোরগঞ্জে 6টি ফাস্টফুড প্রতিষ্ঠানকে নানা অপরাধে 2,75,000 টাকা জরিমানা করা হয়েছে। ভৈরবের নদী বাংলা শপিং কমপ্লেক্স সকালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় 6টি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুত ও বিক্রির অভিযোগে 2,75,000 টাকা জরিমানা করা হয়। এর 2 দিন আগে এই শপিং কমপ্লেক্সের একটি দোকানের খাবার খেয়ে অসুস্থ হন এক দম্পতি। পরে তারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট AHM আজিজুল হক বরাবর লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতেই এই অভিযান চালানো হয় জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফরিদপুর শহরের পৌর সুপারমার্কেট সহ আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বিকেলে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকির নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শহরের পৌর সুপারমার্কেট সহ আশপাশের এলাকায় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা 10টি স্থায়ী ও অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট ও তৈরির সরঞ্জাম সহ 2 জনকে আটক করা হয়েছে। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে জেলা শহরের আরামবাগ বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে 25 বান্ডিল বিভিন্ন দেশের বিদেশি মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জাম সহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করত জানায় র্যাব। উপকূলীয় ঝুঁকি, দারিদ্র্য আর কর্মসংস্থানের অভাবে পিছিয়ে থাকা খুলনার পানখালী ইউনিয়নের একটি গ্রামকে আনা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG গোলের আওতায়। আগামীকাল ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন SDG ভিলেজ হিসেবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জলবায়ু সহনশীল উন্নয়নে নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিত্য লড়াই করেই টিকে আছেন খুলনার দাকপ উপজেলার পানখালীর মানুষ। কখনো জলাবদ্ধতা, কখনো জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর সঙ্গে যোগ হয়েছে কর্মসংস্থান ও নাগরিক সুবিধার সংকট। এমন বাস্তবতায় পানখালীকে বেছে নেওয়া হয়েছে দেশের 3টি পরীক্ষামূলক SDG ভিলেজের একটি হিসেবে। সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এ ভিলেজের নাম ঘোষণা করবেন। খুলনার পানখালী বাদেও রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুরের বেচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম থাকছে এ তালিকায়। প্রকল্প ঘিরে ইতোমধ্যে তৎপরতা বেড়েছে প্রশাসনের। জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রামটি পরিদর্শন করেছেন। উদ্বোধন উপলক্ষে মমতাজ বেগম বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও প্যান্ডেল। যুগের পর যুগ নানাভাবে বঞ্চিত ঝপঝপিয়া নদীপাড়ের মানুষ এবার ভাগ্য ফেরার আশায়। দারিদ্র্য আর দুর্যোগের এই চিত্র বদলে আধুনিক ও টেকসই গ্রামে রূপান্তরের স্বপ্ন এখন পানখালীবাসীর। ভাঙন কবলিত এলাকা, এখানে কোনো উন্নয়নের ছোঁয়া কিন্তু লাগেনি। সুপ্রিয় পানির ব্যবস্থাটা পর্যাপ্ত পরিমাণে নাই। অনেক সমস্যা এলাকা, যেগুলো রাস্তাঘাট নাই, কালভার্ট নাই, সপ্তাহেরই কষ্ট, আমরা কষ্টেই জীবনটাই যায়। এই যে গোল যেটাই, এটা ইনশাল্লাহ আমাদের যদি কাজ হয় তা আমাদের মানুষের প্রত্যাশা এবং পূরণ ইনশাল্লাহ হবে। SDG 17টি লক্ষ্য সামনে রেখে পানখালীকে
আধুনিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, জলবায়ু ঝুঁকি মোকাবেলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান গুরুত্ব দেওয়া হবে এসব খাতে। তাদের যেমন চ্যালেঞ্জগুলো আছে, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে যেন তারা যে অপরচুনিটি রয়েছে সেটাকে কাজে লাগিয়ে যেন বাংলাদেশের মধ্যে একটি সেরা মডেল হিসেবে দাঁড়াতে পারে। 5 বর্গ কিলোমিটার আয়তনের পানখালী গ্রামে 500 হেক্টর কৃষি জমি রয়েছে। প্রায় 4,500 মানুষের এই পানখালীতে 60 থেকে 65% মানুষই দারিদ্র্য সীমার নিচে। এবার এসডিজি ভিলেজ হিসেবে কৃষি, কর্মসংস্থান, চিংড়ি ও জলবায়ু সহনশীল উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এমন প্রত্যাশা স্থানীয়দের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সড়ক জুড়ে পানি ও কাদা। বেহাল সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারী সেন গ্রামের 3 কিলোমিটার সড়ক। যাতায়াত ভোগান্তিতে স্থানীয় 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। তবে শিগগিরই সড়কের সংস্কার ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। রাস্তা নাকি খাল, প্রথম দেখায় বোঝার উপায় নেই। কুমোর পানি পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারী সেন গ্রামের 3 কিলোমিটার সড়ক বেহাল। সড়ক জুড়ে পানি ও কাদা, অথচ এ পথেই প্রতিদিন চলাচল করতে হয় বাসিন্দাদের। এমনকি গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যেতে হয় পানিতে ভিজে। বাধ্য হয়ে সড়কে পলিব্যাগ বিছিয়ে চলাচল করছেন স্থানীয়রা। রাস্তাটা ঠিক হলে স্কুলে ভালো মতো যেতে পারতাম। ছোট ছোট হরুতা এটা এই রাস্তার কারণে স্কুলে যেতে পারে না। খুব কষ্ট, যে 4-5 মাইল জায়গা আমরা কিন্তু রাস্তা নাই, চিন্তা নাই, পানি যাওয়া যায় না। আমরা রাস্তাটা সুন্দর করি, তাই বহুত দিন থেকে কষ্ট করি। আর সড়কটি হাজারী সেন গ্রাম ও পার্শ্ববর্তী কাঞ্জর গ্রামের মূল যাতায়াতের মাধ্যম। বেহালের কারণে স্থানীয় 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। মহোদয়ের কাছে আমি আবেদন করছি। আবেদন করার পর ওনারা বললেন যে ওনারা এসে ঠিক করে। আমার বাচ্চাদের অসুবিধা হবে, আমার বাচ্চারা স্কুলে আসতে সমস্যা হচ্ছে, ঘুরে ঘুরে বাড়ি বাড়ি আসতেছে, গাড়ি ঘোড়া চলবে, তখন সমস্যা হবে। তখন সবাই মিলে বলছেন যে আমরা পিছন দিকে একটা রাস্তা দিয়ে দিই। তো এখনও চিহ্নিত আছে, পিছনে স্কুলের জায়গা আছে। সড়কটির উন্নয়নে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আর সম্প্রতি এলাকা পরিদর্শন করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমাদের কাছ থেকে আমার কোনো আবেদন আমি পাইনি, পেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। উন্নয়নের ছোঁয়া যদি না পেয়ে থাকে কোনো সমস্যা নাই, আমাদের বরাদ্দ আসলেই আমরা ওনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। ডিসেম্বরের জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের দৃশ্যমান একটা কিছুটা হলেও পরিবর্তন জনগণ দেখতে পারবে। হাজারী সেনগ্রাম এলাকার সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 6,000 মানুষ চলাচল করে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ভাগ্যের চাকা ঘোরাতে রাশিয়ায় পাড়ি জমিয়ে দালালের খপ্পরে পড়েন ময়মনসিংহের শাহরিয়ার সুমন। পরে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। এরপর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ইউক্রেনে গেলে সেখানে আটক করা হয়। বর্তমানে দেশটির কারাগারে বন্দী সুমন। ছেলেকে জীবিত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি পরিবারের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালের যুবক শাহরিয়ার সুমন সুদূর ইউক্রেনের বন্দি শিবিরে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তার। ভাগ্যের চাকা ঘোরাতে গত বছরের 5 জুন জমি বিক্রি ও ঋণ নিয়ে প্রায় 10.5 লাখ টাকা খরচ করে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়ায় পাড়ি জমান সুমন। কাজ নেন একটি নির্মাণ প্রতিষ্ঠানে। তবে 6 মাস পর মেয়াদ শেষ হলে কোম্পানিটি দেশে ফেরার টিকিট দিলেও ঋণের বোঝা মাথায় নিয়ে ফিরতে অথৈ সাগরে পড়েন তিনি। ইউরোপের দেশ ইতালি যাওয়ার আশায় দালালের খপ্পরে পড়ে যুক্ত হন রুশ সেনাবাহিনীতে। গত 24 এপ্রিলের পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সুমনের। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভেঙে পড়ে পরিবারটি। তবে কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের কারাগার থেকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে জীবিত দেখতে পেয়ে আশায় বুক বাঁধছেন স্বজনরা। তাড়াতাড়ি ছুড়াই নেই, আমার জীবন হারা গেল, আম্মা আমি মরে গেলাম, আমার সরকারের লোক আলাপ করে আমার উদ্ধার করে নেই। হ্যাঁ, এই করে সরকার যদি একটু দয়া করে এনে দেবে, এছাড়া তো আর আমরা কিছু করা হইতেছে না। বাবাকে দেখার এখনো সৌভাগ্য হয়নি সুমনের সন্তান ইরফানের। ছবির দিকে তাকিয়ে কেবল স্বামীর বেঁচে ফেরার অপেক্ষায় স্ত্রী খালেদা আক্তার। পাশে রাখে তাইলে তোমাদের সাথে দেখা হইব, কিন্তু তারপর আজও তার কোনো কথা আমি শুনতে পারিনি।
সুমনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। সুমনের পরিবার ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ওএস আর্নার্স কল্যাণ বোর্ডে লিখিত আবেদন করেছেন। অপেক্ষা এখন রাষ্ট্রীয় উদ্যোগের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পার্বত্য জেলা বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালন করা হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ভূমির অধিকার সহ ন্যায্য দাবি বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমাজের মূলধারায় নিয়ে আসতে চায় সরকার। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী পোশাকে তীর, ধনুক ও বাদ্যযন্ত্র নিয়ে র্যালি। সারা দেশে উদযাপিত হল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অধিকার আদায়ের আন্তর্জাতিক আদিবাসী দিবস। ভূমি অধিকার, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের দাবি উঠে আসে এসব আয়োজন থেকে। পার্বত্য জেলা বান্দরবানে র্যালি ও সমাবেশ সহ নানা আয়োজনের মাধ্যমে পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আদিবাসীদের মূল দাবি হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি এবং ভূমির অধিকার সহ আমাদের যে লোকায়ত যে ঐতিহ্যগত জ্ঞানগুলো রয়েছে এগুলো সংরক্ষণের ব্যবস্থা। আদিবাসীরাও বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমরা প্রত্যাশা করছি সাংবিধানিক স্বীকৃতি যেন আদিবাসীদেরকে দেওয়া হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে গাইবান্ধায় মর্যাদা, সম অধিকার, নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবি জানান অংশগ্রহণকারীরা। ভূমি কমিশন এবং একটি মন্ত্রণালয় দাবি করছি, সাথে সাথে আদিবাসী হিসেবে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সরকারকে বারবার বলে আসছি। ময়মনসিংহ প্রেস ক্লাবে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, নৃগোষ্ঠীর সদস্যদের সমাজের মূলধারায় নিয়ে আসতে চায় সরকার। ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদেরকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না, সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে চাই, তাদের প্রতি মানবিক হতে চাই, তাদের প্রতি আমরা সংবেদনশীল হতে চাই। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিভ্রান্তকারীরা সুযোগ পেলে ক্ষতি হবে জনগণের। বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে দিলেন ঘর। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, দেখতে পাচ্ছে না বিরোধীরা। মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত গ্যাস সংকট সমাধান হবে আশা। এবং মৌলভীবাজার সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশের। চুয়াডাঙ্গায় বিএসএফ এর পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।